অন্ধকার রুমের মধ্যে প্রবেশ করার পর কারোর কান্নার আওয়াজ শুনতে পেয়ে কিছুটা চমকে গেল নীর। লাইট জ্বালাতেই দেখতে পেল ইরা হাঁটু গেড়ে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। ইরাকে এভাবে কাঁদতে দেখে এক প্রকার ছুটে ইরার কাছে এসে নীর কিছুটা বিচলিত হয়েই বলল, এই ইরা, কি হয়েছে? এভাবে কাঁদছো কেন? কি হয়েছে বলো আমায়। তুমি এভাবে কাঁদলে আমার কেমন লাগে তুমি জানো না? নীরের কথা শুনেই মাথা তুলে তাকালো ইরা। চোখ দুটো তার ফোলা ফোলা, লাল হয়ে গেছে একদম, অতিরিক্ত কান্নার জন্য। কোনো মতে চোখের পানি মুছে মুখে জোরপূর্বক হাসি ফোটাতে চেষ্টা করল, কিন্তু বরাবরের মতোই ব্যর্থ হলো ইরা। কি হলো? চুপ করে আছো কেন বলো? কেউ কিছু বলেছে তোমায়? আমি তোমার কাছে বোঝা, তাই না নীর? আমি তো তোমায় কিছুই দিতে পারলাম না, একমাত্র দুঃখ ছাড়া। বলি কি, এবার একটা বিয়ে করো। আমার তো আর যাওয়ার জায়গা নেই। আমাকে না হয় একটু থাকতে দিও, আর কিছু লাগবে না। ইরার এমন কথা শুনে রাগ সামলাতে পারল না নীর। রাগে তার ফর্সা মুখটা রক্তিম বর্ণ ধারণ করল। ইরার গায়ে হাত তুলতে গিয়েও তুলল না। ইরা ভয়ে চোখ মুখ খিচে ফেলল। বেশ রাগ নিয়ে নীর বলল, এনাফ ইজ এনাফ। এর আগেও বলেছি, এখনও বলছি ইরা, তুমি হয়তো শুনতে পাওনি। নেক্সট টাইম যদি এমন কথা তোমার মুখে শুনি, তাহলে যা করিনি তাই করব। তোমার গায়ে হাত তুলতেও আমি দ্বিতীয়বার ভাবব না। মাইন্ড ইট। কিন্তু নীর আর বলতে পারল না। তার আগেই ইরাকে থামিয়ে দিয়ে নীর বলল, ইস, আর এমন কথা মুখেও আনবে না। তুমি জানো, তুমি এই ধরনের কথা বললে আমার ঠিক কেমন লাগে? বলেই ইরাকে এক হাতে জড়িয়ে নিল নীর। ইরাও নীরের বুকে মুখ লুকিয়ে নিঃশব্দে কাঁদতে লাগলো। আর অতীতের কিছু স্মৃতি ভাসতে লাগলো চোখের সামনে। কি সুন্দরই না ছিল তাদের অতীতটা। ইরা আর নীর দুজনেই দুজনকে ভালোবেসে বিয়ে করেছিল। নীর ইরাকে ছোটবেলা থেকেই পছন্দ করত, আর ইরাও, তবে কেউ তা প্রকাশ করেনি। ইরার ফুপু জানতো সব। ইরার ফুপুও চেয়েছিল ইরা আর তার একমাত্র ছেলে নীরের সাথে বিয়েটা হোক। ইরার মা বাবা কেউ বেঁচে নেই। ইরার বাবা ইরার জন্মের আগে, আর ইরার মা তাকে জন্ম দেওয়ার সময় মৃত্যুবরণ করেন। অমন ফুটফুটে মেয়েকে আর ফেলে আসতে পারেননি, তাই নিজের বাড়িতে নিয়ে আসেন ইরাকে। ছোটবেলা থেকে ইরা তার ফুপুর কাছে মানুষ হয়েছে। ইরার ফুপু ইরাকে নিজের মেয়ের মতোই ভালোবাসত। সময় তো আপন গতিতে চলতে থাকলো, আর সেই সাথে ছোট্ট ইরা আর নীরও বড় হতে থাকলো। আর বড় হওয়ার সাথে সাথে তার রূপ নিল ভালোবাসার। সেই ভালোবাসা থেকে তারা পবিত্র বন্ধনে আবদ্ধ হলো। বেশ ভালোভাবেই কাটছিল তাদের দিনগুলো। এভাবে হেসে খেলে দেখতে দেখতে 2 বছর কেটে গেল তাদের বিয়ের। 2 বছর পর বাড়িতে ছোট্ট অতিথি আসছে শুনে সেদিন খুশিতে আত্মহারা হয়ে পড়ছিল নীর। ইরা আর ইরার ফুপু যাকে পাচ্ছে তাকে এ খুশি সংবাদ জানাচ্ছে। এইভাবে 4 মাস ভালোভাবেই কেটে গেল। এই খুশি আর বেশি দিন স্থায়ী হলো না। তবে বিপত্তি ঘটল একদিন। ইরা ওয়াশরুম থেকে বের হতে গিয়ে পা পিছলে উপর হয়ে পড়ে গিয়ে পেটে আঘাত পাওয়ার। এই আঘাত সইতে না পেরে জোরে চিৎকার দিয়ে জ্ঞান হারায় ইরা। যখন ইরার জ্ঞান ফেরে তখন জানতে পারে তার বেবিটা আর বেঁচে নেই। এটা শুনে আর নিজেকে ঠিক রাখতে পারল না। এক প্রকার হাউমাউ করেই কাঁদতে লাগলো। কিন্তু ভাগ্যের কী পরিহাস! হাজার কেঁদেও যে লাভ নেই, যা হবার তা হয়ে গেছে। এরপর আরও একটা বেবি হয়ে মারা গিয়েছিল ইরাদের। তখন ইরা একেবারে ভেঙে পড়েছিল। নীরকে জড়িয়ে ধরে অনেক কেঁদেছিল সেদিন। অনেক কষ্টে সেদিন শান্ত করেছিল নীর। ইরাও নিজেকে স্বাভাবিক রাখার বৃথা চেষ্টা করত, কিন্তু ওপর নিজেকে শান্ত রাখলেও ভেতরের ক্ষতটা তো আর যায় না। রাত যখন গভীর হয় তখন এই কষ্টগুলো যেন ইরাকে আঁকড়ে ধরত। কত যে নির্ঘুম রাত কাটিয়েছে ইরা, নেই কোনো হিসেব। নীরও ইরার এমন অবস্থা দেখে আর সহ্য করতে পারত না। কত বুঝিয়েছে সব ঠিক হয়ে যাবে, কিন্তু ইরা কিছুতেই তা বুঝতে চাইতো না। তাদের এক সময়কার সুখের সংসার এইভাবে যে দুঃখে পরিণত হবে তা কারোরই কল্পনাতেও আসেনি। সবই ছিল কল্পনারও অতীত। দিন যায়, মাস যায়, কিন্তু ইরার মনের ক্ষতটা আর দূর হয় না। সারাক্ষণ মনমরা হয়ে আকাশের দিকে তাকিয়ে থাকে।
নীর নানাভাবে চেষ্টা করত ইরার মুখে হাসি ফোটানোর, কিন্তু কোনো লাভ হয় না। এমনই একদিন ইরা ছাদে কাপড় চোপড় নাড়তে গেলে পাশের বাড়ির এক প্রতিবেশী মধ্যবয়স্কা মহিলা কথায় কথায় তো বলেই বসে, তো ইরা, শুনলাম তোমার নাকি দুটো বাচ্চা হয়ে মারা গেছে, এটা কি সত্যি? প্রতিবেশী ভদ্রমহিলার এমন কথা শুনে স্তব্ধ হয়ে যায়। তবুও মুখে জোরপূর্বক হাসি ফুটিয়ে ইরা কোনো মতে হুম বলে। তা বাচ্চা কাচ্চা কি আর হবে না তোমার নাকি? এটাও শুনলাম তুমি নাকি আর মা হবা না। তা বলি, এত কিছুর পরও বেঁচে আছো কোন মুখ নিয়ে? গলায় দড়ি দিতে পারো না? একে তো মায়ের পেটে আসার সাথে সাথে বাপটা মরল, তারপর দুনিয়ায় আসার সাথে সাথে মা মরল, এই বাড়িতে আসার পর ফুপাটা মরল, এখন নিষ্পাপ প্রাণগুলোও মরল, এবার মনে হয় আমাদেরও মারবা। অলক্ষণী মেয়ে কোথাকার, বলেই মুখ ঝামটা দিয়ে চলে গেলেন তিনি। ভদ্রমহিলার এমন কথা শুনে আর দাঁড়াতে পারল না, এক দৌড়ে নিচে চলে এলো ইরা। রুমে এসে ফ্লোরে বসে অঝরে কাঁদতে লাগলো, আর বারবার ভদ্রমহিলার কথাগুলো কানে বাজতে লাগলো ইরার। হ্যাঁ, এটা ঠিক যে ইরার দুটো বাচ্চা হয়ে মারা গিয়েছিল, কিন্তু ইরা কোনোদিন মা হতে পারবে না, এটা একদম ডাহা মিথ্যা কথা। পুরনো স্মৃতি মনে পড়তেই চোখ দিয়ে গড়িয়ে পড়ল কয়েক ফোঁটা নোনা জল। ইরা এসব ভাবতে ব্যস্ত তখনই নীর ডাক দিল, ইরাবতী, কাঁদছিলে কেন? আর যাই হোক, ইরা নীরের কাছ থেকে কিছুই লুকাতে পারে না, তাই বিকেলের ঘটে যাওয়া সব বলে দিল নীরকে। সব শুনে নীর রেগে আগুন হয়ে যায়। তার ইরাবতীকে নিয়ে কেউ বাজে মন্তব্য করলে নীরের মাথায় আগুন জ্বলে ওঠে। তারপরও নিজেকে নিয়ন্ত্রণ করে বলল, থাক ইরাবতী, এসব নিয়ে একদম ভাববে না। আল্লাহ যা করেন আমাদের ভালোর জন্যই করেন। মাঝে মাঝে আল্লাহ আমাদের পরীক্ষা করেন, তখন ভেঙে পড়লে চলবে না। নিশ্চয়ই আল্লাহ উত্তম পরিকল্পনাকারী, দেখবে একদিন সব ঠিক হয়ে যাবে। আল্লাহ আমাদের মনের ইচ্ছা পূরণ করুক। ইরা আর কিছু বলল না, শুধু প্রত্যুত্তরে ছোট করে বলল। দুজন মিলে নামাজ আদায় করে হাত তুলে আল্লাহর কাছে মোনাজাত করল। এইভাবে প্রতিদিন এমনভাবেই কাটতে লাগলো। 6 মাস পর ইরা আর তার শাশুড়ি মিলে রান্না করছিল। হঠাৎ এমন সময় ইরার মাথা ঘুরে উঠল। বেশ কিছুদিন যাবৎ ইরার শরীরটা খুব খারাপ ছিল, তবে আজ বেশিই খারাপ। ইরার এমন অবস্থা দেখে তিনি বিচলিত হয়ে বলে উঠলেন, কী রে মা, কী হয়েছে? শরীর খারাপ লাগছে? না, তেমন কিছু না, তবে বেশ কিছুদিন যাবৎ শরীরটা খারাপ। বেশি খারাপ লাগলে ঘরে গিয়ে রেস্ট নে। আর হ্যাঁ, নীর আসলে বলবো ডক্টর দেখাতে। শরীর নিয়ে খেলাফেলা করিস না। এবার শরীরটা আরও খারাপ লাগতে শুরু করলো ইরার, তাই উঠে ঘরে যাওয়ার জন্য পা বাড়াতেই মাথা ঘুরে পড়ে যেতে নিলে নীর এসে ধরে ফেলে ইরাকে। তাই একটুর জন্য বেঁচে যায় ইরা। সব শুনে ইরাকে হসপিটালে নিয়ে যায় নীর। পুরো বাড়িতে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে, কারণ ইরা আবার মা হতে চলেছে। নীরের মা আর নীর খুবই খুশি, কিন্তু ইরার মাঝে আনন্দের ছিটি ফোটাও নেই। চুপ হয়ে বসে থাকতে দেখে নীর বলল, ইরাবতী, আল্লাহ আমাদের ইচ্ছে পূরণ করেছেন, তুমি খুশি নও এতে? বারবার আগের কথা মনে পড়ছে নীর। কিভাবে খুশি হয়ে বলো তো? যদি আবার এর আগে নীর থামিয়ে দিয়ে বলল, চুপ, এইসব কথা আর মুখেও আনবে না তুমি। সব ঠিক হয়ে যাবে, এবার আল্লাহর প্রতি একটু ভরসা রাখো। দেখতে দেখতে আরও 6টা মাস কেটে যায়। ইরার পেটটা বেশ ভারী হয়েছে, কাজ করতে একটু অসুবিধা হয়, তবে নীর সব কাজ করে দেওয়ার চেষ্টা করে ইরার। আগের থেকেও বেশি কেয়ার করে। ইরাবতী, রেডি হও তাড়াতাড়ি, ডক্টরের কাছে যেতে হবে তো, জলদি চলো। ইরার তাড়াতাড়ি রেডি হয়ে নীরের সাথে হসপিটালের উদ্দেশ্যে রওনা দিল। ইরার সকল রিপোর্ট দেখে ডক্টরের মুখ কিছুটা মলিন হয়ে গেছে। হঠাৎ নীরের ফোন বেজে ওঠায় নীর ফোন নিয়ে বাইরে বেরিয়ে আসে। ডক্টরের এমন মলিন মুখ দেখে ইরার কিছুটা সন্দেহ হয়। ডক্টর, অ্যানি প্রবলেম? কোনো সমস্যা হলে আমাকে বলুন প্লিজ, নীরকে বলবেন না, ও অনেক টেনশন করবে। ইরার কথা শুনে ডক্টর গম্ভীর গলায় বললেন, আসলে আপনার কিছু কমপ্লিকেশন আছে। এক্ষেত্রে একজন বাঁচার চান্স আছে, দুজনকে বাঁচানো চ্যালেঞ্জিংয়ের বিষয়, তাও আমরা সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ। ইরা ডক্টরের কথা শুনে যা বোঝা হয়ে গেছে। চোখ দিয়ে অঝরে জল গড়িয়ে পড়তে লাগলো।
এরই মধ্যে নীর চলে এলো। নীরকে দেখেই চোখের পানি আড়াল করে মুখে জোরপূর্বক হাসি ফোটানোর চেষ্টা করল। মিস্টার নীর, মিসেস ইরার প্রতি খেয়াল রাখবেন আর যত্ন নেবেন। ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। নীর আর ইরা বাড়িতে এসেছে কিছুক্ষণ হলো। গাড়িতে নীর অনেক কথা বললেও ইরা একটি কথাও বলেনি, একদম চুপ করে বসেছিল। ইদানিং ইরা কারোর সাথে তেমন প্রয়োজন ছাড়া কথা বলে না। সারাক্ষণ দোয়া করতে থাকে আর আকাশ পানে চেয়ে থাকে। বারবার ভাবতে থাকে নীর এবং তার অনাগত সন্তানের কথা। এরা তো মাত্র দুদিনের অতিথি, আর তারপর দেখতে দেখতে আরও 2 মাস কেটে যায়। নীর আর এখন বাইরে তেমন একটা বেরোই হয় না, সারাক্ষণ এরা সাথেই থাকে। তবে ইরার এই ব্যবহার কেমন যেন লাগছে নীরের কাছে, তবুও কিছু বলে না। হয়তো ইরার মন ভালো নেই এই বলে চিন্তাগুলো ধামাচাপা দিয়ে দেয়। নীর আজ সারা রাত আমরা গল্প করব। ইরার কথায় ধ্যান ভাঙে নীরের। ইরার কথা শুনে মুচকি হাসল নীর। অবশ্যই, কেন নয়। আজ সারা রাত নীর আর ইরা গল্প করেই কাটিয়ে দিল। অন্য দিনের তুলনায় আজ গল্পটা অনেক দীর্ঘায়িত ছিল। গল্পের এক পর্যায়ে নীরের চোখ লেগে এলো। তবে কিছুক্ষণ পর স্পষ্ট গোঙানোর শব্দ শুনে ঘুম থেকে ধরফুরে উঠে বসল। দেখতে পেল ইরা ব্যথায় ছটফট করছে। এখন নীরের কী করা উচিত সে ভেবে পাচ্ছে না। দ্রুত তার মাকে ডাক দিল এবং অ্যাম্বুলেন্সে কল করল। হসপিটালে ইরাকে ওটিতে নেওয়া হয়েছে। প্রায় 2 ঘন্টা হতে চলল। এর মাঝে জানতে পারল ইরার অবস্থা তেমন ভালো নয়। এটা শুনে নীরের মা কাঁদতে লাগলেন, আর নীর মাথায় 2 হাত দিয়ে চেপে বসে আছে। তার ইরাবতীর কিছু হয়ে গেলে যে সে বাঁচবে না। না না, এমন কিছু হবে না তার ইরাবতীর। নীর থাকতে ইরার কিছু হতে পারে না। নীর এসব মনে করছে আর তার গাল বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। বেশ অনেকক্ষণ হয়েছে নীরকে পাওয়া যাচ্ছে না। একে তো ইরার টেনশন, তার উপর আবার নীরকে পাওয়া যাচ্ছে না। অনেক খুঁজে দেখতে পেল নীর বসে বসে 2 হাত তুলে মোনাজাত করছে আর কাঁদছে। এ পরিস্থিতি থেকে একমাত্র আল্লাহই বাঁচাতে পারেন। বেশ কিছুক্ষণ পর ওটিতে ডক্টর বেরিয়ে এলো মলিন মুখে, আর নার্সের হাতে সদ্য নবজাতক ফুটফুটে কন্যা সন্তান। একদম ইরার মতো হয়েছে। ডক্টরকে দেখেই নীর এক প্রকার ছুটেই গেল তার কাছে। ডক্টর, ইরা কেমন আছে? ভালো। তবে আর কিছু বলার সুযোগ না দিয়েই নীর কেবিনে ঢুকে পড়ল। ইরার চোখ বন্ধ করেই শুয়ে আছে। নীরের চোখে পানি এখনও টলমল করছে। ইরার কাছে গিয়েই ডাক দিল, ইরাবতী, কেমন লাগছে এখন? তোমাকে দেখে কি আর খারাপ থাকতে পারি? তুমি কেঁদেছ? দেখো তো, একে নিয়ে আর পারি না। কান্না করে এভাবে কেউ, বোকা ছেলে কোথাকার। ইরার কথা শুনে নীর চোখ মুছে হেসে ফেলল। এই যে আমার বেবি কই? এই নিন ম্যাম, আপনার মেয়ে হয়েছে, একদম আপনার মতো দেখতে। নার্সের হাত থেকে ইরা মেয়েকে কোলে নিয়ে আদর করতে লাগলো। দেখেছ নীর, আমাদের দোয়া কবুল হয়েছে, আমাদের মেয়ে হয়েছে। একদম আমার ইরাবতীর মতো মায়াবতী হয়েছে আমাদের মেয়ে। নীরের কথা শুনে ইরা মলিন হেসে বলল, আচ্ছা নীর, একটা কথা বলি। একটা কেন, 1000টা বলো। আমার অবর্তমানে আমার জানের টুকরা মেয়েটার খেয়াল রেখো। আমার মেয়ের দায়িত্ব তোমায় দিলাম নীর। আশা করি বাবা হিসেবে আমাদের মেয়ের কোনো ইচ্ছার অপূর্ণতা রাখবে না। আর হ্যাঁ, আমার মেয়েটার নাম রেখো নীরা। এসব কি বলছো তুমি ইরা? তোমার অবর্তমান মানে? তুমি কই যাবা আমাকে আর আমাদের মেয়েকে ফেলে? আমি ঠিকই বলছি নীর, আমি হয়তো বেশিক্ষণ নেই এই পৃথিবীতে। তোমাদের সবাইকে ছেড়ে আর কিছুক্ষণের মাঝেই দুনিয়ার মায়া ত্যাগ করব। আমার ভুল থাকলে আমায় ক্ষমা করে দিও, আর আমার জন্য দোয়া করো। মেয়েটার প্রতি খেয়াল রেখো। আর একটা কথা রাখবে আমার নীর? ইরার কথা শুনে স্তব্ধ হয়ে গেল নীর। সে নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। তাও নিজেকে সামলিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, কি? আমাকে একটু শেষবারের মতো জড়িয়ে ধরবে নীর? কি? কি কিছু হবে না তোমার? আমি থাকতে তোমার কিছু হতে দেব না। নীরকে শক্ত করে জড়িয়ে ধরল ইরা। নীরও ইরাকে শক্ত করে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। ইরার তার মেয়ের কপালে শেষবারের মতো চুমু দিল, আর নীরের বুকে মাথা রেখেই বলল, ভালোবাসি নীর, অনেক ভালোবাসি। আমার মেয়ের প্রতি খেয়াল রেখো। আল্লাহ হাফেজ। কথাটি ইরা বলেই জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। ইরাকে এমন করতে দেখে নীর অস্থির হয়ে গেল। ডক্টর এবং নার্স ডাকতে লাগলো।
সবাই যখন কেবিনে এলো ততক্ষণই সব শেষ। নীরের বুকে পড়ে আছে ইরার নিথর দেহ, আর নীর পাগলের মতো ইরাকে ডেকেই চলেছে। তাও ডক্টর ইরাকে চেক করে নীরের উদ্দেশ্যে বলল, সরি মিস্টার নীর, শি ইজ নো মোর। ডক্টরের এমন কথা শুনে স্তব্ধ হয়ে গেল নীর। সে নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। ইরার হাত ধরে অনেক কেঁদেছে, বারবার চিৎকার করে বলেছে ইরা বেঁচে আছে। ইরা, তুমি মজা করছো তাই না? এই ইরা। কিন্তু ইরার কোনো সাড়া শব্দ নেই, কারণ সে তো এখন আর বেঁচে নেই। সবাই মিলে ইরাকে দাফন করে আসলো। নীরও সেখানে ছিল, তবে তার ভিতরে কোনো প্রতিক্রিয়া ছিল না। একদম ঠায় পাথরের মূর্তির ন্যায় এক দৃষ্টিতে তাকিয়েছিল ইরার কবরের দিকে। বাসায় এসে সোজা নিজের রুমের দিকে পা বাড়ালো নীর। রুমে এসেই ফ্লোরে হাঁটু গেড়ে বসে কাঁদতে লাগলো। ইরার সাথে কাটানো মুহূর্তগুলো বারবার ভেসে উঠছে চোখের সামনে। সে তো কিছুতেই ইরাকে ভুলতে পারবে না। পুরো রুমের দিকে একবার চোখ বুলালো নীর। রুমের প্রতিটা কোণে ইরার স্মৃতি ছড়িয়ে ছিটিয়ে আছে। এমন সময় নীরের মা তার একমাত্র নাতনিকে নিয়ে নীরের রুমে প্রবেশ করলো। নীরের পাশে বসে নীরের মাথায় হাত বুলিয়ে বললেন, যে গেছে সে কখনোই ফিরবে না রে। কেন তার জন্য কাঁদছিস? বরং না কেঁদে ইরার জন্য দোয়া কর। ইরা যে আমার সবটুকু জুড়েই ছিল, ওকে আমি কিভাবে ভুলি? এই দেখো মা, কালও আমি আর ইরা কত গল্প করেছিলাম, কিন্তু আজ দেখো একদিনের ব্যবধানে সব ওলটপালট হয়ে গেল বলেই কান্নায় ভেঙে পড়ল। এভাবে কাঁদিস না, দোয়া কর ইরার জন্য। অন্তত মেয়েটার দিকে তাকিয়ে সব কষ্ট ভোলার চেষ্টা কর। আমি জানি তুই ইরাকে কখনোই ভুলতে পারবি না। একবার মেয়েটার দিকে তাকিয়ে দেখ, একদম ইরার মতো হয়েছে, তাই না বল? মায়ের কথা শুনে মেয়ের দিকে তাকিয়ে বলল, হুম, একদম আমার ইরাবতীর মায়াবতী হয়েছে। জানো মা, ইরাকে যখন এই কথা বলেছিলাম তখন ইরা হেসেছিল, শতে কষ্টের মাঝেও হেসেছিল। তখন আমি জানতাম না ও কিছুক্ষণের মধ্যে পৃথিবীর মায়া ত্যাগ করবে। বলে একটা দীর্ঘশ্বাস ফেলল। মায়ের কাছ থেকে নীরের মেয়েকে নিয়ে বলল, তুমি সত্যি একদম আমার ইরাবতীর মতো হয়েছ। ইরার কথা মতোই তোমার নাম দিলাম নীরা। 5 বছর পর কেটে গেছে 5টা বছর। সময় চিরবহমান। সময় কারোর জন্য অপেক্ষা করে না, সে চলতে থাকে তার আপন গতিতে। এই 5 বছরে বদলে গেছে অনেক কিছুই, তবে সব বদলালেও বদলায়নি ইরার প্রতি নীরের ভালোবাসা। নীর দ্বিতীয়বার বিয়ের কথা ভাবেও নি। সবাই অনেক বলেছিল, কিন্তু নীর কারো কথার কর্ণপাত করেনি। পাপাই পাপাই, জলদি রেডি হও, মামামের কাছে যেতে তো দেরি হয়ে গেল। ছোট্ট মেয়ে নীরার কথা শুনে মুচকি হেসে নীর বলল, এই তো আমরা এখনই তোমার মামামের কাছে যাব। বলেই মেয়েকে কোলে নিয়ে বাইরে বেরিয়ে পড়ল। নীর তার ছোট্ট মেয়েকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে ইরার কবরের সামনে। বাবা আর মেয়ে প্রতিদিন সকালে ফজরের নামাজ পড়ে ইরার কবরের কাছে আসে আর ইরার জন্য দোয়া করে। এটাই তাদের এখন প্রতিদিনের অভ্যাসে পরিণত হয়েছে। তোমার মাম্মাম এখানেই শুয়ে আছে। জানো, তোমার মাম্মামের তোমাকে নিয়ে অনেক আশা ভরসা ছিল। তুমি অনেক বড় হও, মানুষের মতো মানুষ হও। পারবে না তুমি তোমার পাপাই আর তোমার মাম্মামের ইচ্ছা পূরণ করতে? পাপাই, অবশ্যই। মেয়ের কথা শুনে নীর মুচকি হেসে মেয়ের কপালে ছোট করে চুমো দিল। আকাশের দিকে তাকিয়ে নীর বলল, দেখেছ ইরাবতী, আমার মেয়ে একদম তোমার মতোই হয়েছে, কত বড় হয়ে গেছে। মেয়ের মুখের দিকে তাকালেই সব কষ্ট নিমিষেই হাওয়া হয়ে যায়। আমি কিন্তু তোমার কথা রেখেছি। আমায় এত সুন্দর একটা উপহার দেওয়ার জন্য ধন্যবাদ। তবে এত কিছুর পরেও কিন্তু তোমায় ভুলিনি আমি। তোমায় আমি আগের মতো এখনও ভালোবাসি। তোমায় আমি অনেক ভালোবাসি আমার ইরাবতী।